তোমাদের যাদের ভূগোল সাবজেক্টটা আছে এবং 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য 7 নম্বরের বড় প্রশ্ন আলোচনা করব, সেটাও অধ্যায় ভিত্তিক। এই বড় প্রশ্নর সাজেশানটা আলোচনা করার আগে, অর্থাৎ তোমরা এই সাজেশান থেকে 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। তার আগে তোমরা বিষয়টাকে একটু বুঝে নাও যে সিলেবাসটাকে কিভাবে পড়লে একটু বেশি নম্বর পাবে, বা সিস্টেম অনুযায়ী পড়লে একটু কম পড়েও বেশি নাম্বার পাওয়া যায়, সেই সিস্টেমটাকে প্রথমে তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো, এখানে তোমাদের মনে রাখতে হবে যে মোট তোমাদের কটা প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন কটা থাকবে, 5টা 7 নম্বরের প্রশ্ন থাকবে। পার্ট এতে বড় প্রশ্ন আর কি 35 নম্বরের থাকবে। এবারে প্রশ্নগুলো কেমনভাবে থাকবে, প্রশ্নগুলো হয় 4 + 3 এইভাবে 7 থাকতে পারে, বা দেখো 2 + 2 + 3 এইভাবে 7 হতে পারে, বা 4 + 2 + 2 এইভাবে 7 হতে পারে, বা 5 + 2 এইভাবেও 7 হতে পারে। অর্থাৎ একেবারে ডাইরেক্ট 7-এ কিন্তু প্রশ্ন তোমাদের ক্লাস 12-এ থাকে না, এরকম পার্টে পার্টে প্রশ্নগুলো থাকে। এবারে তোমরা যে প্রশ্নপত্র পাবে না, প্রশ্নপত্র অর্থাৎ পার্ট এর যে দাগ, এক দাগের কটা প্রশ্ন থাকবে দেখো, এক দাগের A B C D E পর্যন্ত, অর্থাৎ 5টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই 5টা প্রশ্নের মধ্যে এর অথবা দেয়া থাকবে, অর্থাৎ এতে তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ, এর দাগের একটা এর দাগের প্রশ্ন আর একটা অথবা, বি এরও অথবা পাচ্ছ, সি এর দাগের যেটা দেবে সেটাই লিখতে হবে, ডি এর দাগের যেটা দেবে সেটাই লিখতে হবে, ই এর দাগেরও তোমরা কিন্তু দেখো, ই এর দাগেরও তোমরা কিন্তু একটা অথবা পাচ্ছ। অর্থাৎ এখানে এই দুটোর কিন্তু কোনো অথবা দেয়া থাকবে না, যেটা দেয়া থাকবে সেটাই লিখতে হবে। এবারে এইখানে এই যে এর দাগ আর বির দাগ, এর দাগ আর বির দাগটা প্রাকৃতিক ভূগোল, আর CDE এইটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে, দুটো 7 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ 14 বড় প্রশ্ন। আর এখানে অর্থনৈতিক ভূগোল থেকে 3টে 7 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 3 × 7 = 21। এইভাবে তোমাদের 35 নম্বরটা কমপ্লিট হবে। সাজেশানটা যাওয়ার আগে এবারে একটু দেখে নাও যে এ দাগের যে প্রশ্ন থাকবে না, এ দাগের প্রশ্নটা আমি কি লিখেছি, এখানে লিখেছি আমি মৃত্তিকার আগে পর্যন্ত। অর্থাৎ তোমাদের 1 নম্বর অধ্যায় ওই ভূমিরূপের যে প্রক্রিয়া ওইটা, 2 নম্বর অধ্যায় ক্ষয়চক্র, আর 3 নম্বর অধ্যায় জল নির্গম প্রণালী। এই 3টে অধ্যায় হচ্ছে এ থেকে থাকবে, অর্থাৎ মৃত্তিকার আগে পর্যন্ত। এবারে তোমাদের মৃত্তিকা থেকে, ঠিক আছে, মৃত্তিকার পর থেকে সব, অর্থাৎ 4 নম্বর অধ্যায়, এখানে অধ্যায় কত, এখানে অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়ে মৃত্তিকা আছে, 5 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল আছে, 6 নম্বর অধ্যায় হচ্ছে জীববৈচিত্র্য আছে। এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো, আর 7 নম্বর অধ্যায়টাও তোমাদের থাকবে এখানে, 7 নম্বর অধ্যায়। অর্থাৎ 4, 5, 6, 7 এই কটা অধ্যায় নিয়ে বির দাগের প্রশ্নগুলো হয়, যেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ কমন মানে অথবা থাকছে এর দাগের আর বির দাগের। এবারে তোমাদের মানে সির দাগের প্রশ্ন 8 নম্বর অধ্যায়ের যে কৃষি আছে না, যে কৃষি পার্টটা আছে, সেই কৃষি থেকে এই একটা মানে কৃষি থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ যেটা আসবে সেটাই তোমাদের লিখতে হবে। কিন্তু এখানে একটা ভালো সুবিধা আছে যে তুমি যদি কৃষিটাকে ভালো করে পড়ে যাও, তাহলে এখান থেকে অবশ্যই তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ। এবারে মানে ডি এর দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ডি এর দাগের প্রশ্নটা শিল্প থেকে থাকবে, তারপরে শিল্পর পরে যে দ্বিতীয় মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলী সেখান থেকে থাকবে। এবং ইয়ের দাগের প্রশ্নটা তোমাদের কোথা থেকে থাকবে, জনসংখ্যা থেকে থাকবে, যেখানে তোমরা কিন্তু একটা অথবা পাচ্ছ। বুঝতে পারছো? তাহলে দেখে নাও আরেকবার, ব্যাপারটা বুঝে নাও যে তোমাদের 5টা প্রশ্ন দেয়া থাকছে, তার মধ্যে এর দাগ, বির দাগ আর ইয়ের দাগের অথবা দেয়া থাকবে, কিন্তু সি আর ডি কোনো অথবা থাকবে না, অর্থাৎ যেটা দেয়া থাকবে সেটাই তোমাদের কিন্তু লিখতে হবে। এবারে চলো তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশানটা দেখে নাও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এই সাজেশানটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব অর্থাৎ চেনা পরিচিত সবার কাছে যতটা পারো শেয়ার করবে, কারণ প্রথম থেকে যদি ভালো করে পড়াশোনা করা যায়, এই প্রশ্নগুলো তৈরি করে নেওয়া যায়, তাহলে ভূগোল সাবজেক্টে কিন্তু ভালো নম্বর পাওয়া কোনো কিন্তু ব্যাপার নয়। চলো ভালো করে সাজেশানটা দেখে নাও, আর তোমাদের বক্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে থাকবে। তাহলে তোমরা এবারে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও। আর যেগুলো মানে সাইটে আমি নাম্বার লিখেছি, এগুলো এটা 4 নম্বরের তৈরি করতে হবে, এটা 2, এটা 4, এইভাবে আমি নাম্বারগুলো লিখেছি। তোমাদের আগেই বলেছি যে একেবারে টানা 7 নম্বরের প্রশ্ন আসে না, 4 + 2 + 1 এইভাবে আসে।
প্রশ্নগুলো, বা 5+2 এইভাবে আসে। দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে, ভূমিরূপ প্রক্রিয়া, ভৌম জল, এই যে চ্যাপ্টারটা, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্তসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, অ্যাকুইফিউজ কাকে বলে? তারপরের প্রশ্ন, রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য। পরের প্রশ্ন, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর পার্থক্য। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ কাকে বলে? তারপরের প্রশ্ন, অ্যাকুইফার কাকে বলে? নেক্সট 7 দাগের প্রশ্ন, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপের বিবরণ দাও। তারপরের প্রশ্ন দেখো, টম্বলো কাকে বলে? পরের প্রশ্ন, ফিয়র্ড উপকূল কাকে বলে? তারপরের প্রশ্ন, লেগুন কি? পরের প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য লেখো। এবারে 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয় ব্যাখ্যা করো। তারপরে এই দেখো 3 দাগের প্রশ্নটা আর কি, মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্তসহ আলোচনা করো। এই যে প্রশ্ন, 1 দাগের প্রশ্ন আর 3 দাগের প্রশ্ন, দুটো প্রশ্ন একই, একটু ঘুরিয়ে আসতে পারে, অ্যান্সারটা একই হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম প্রশ্ন, চিত্তসহ বিভিন্ন জলনির্গম প্রণালী আলোচনা করো। তারপরে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী কাকে বলে? পরের প্রশ্ন, জলনির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ লেখো। তারপরের প্রশ্ন, বিপরা নদী কাকে বলে? পরবর্তী নদী কাকে বলে? পরের প্রশ্ন, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী জলনির্গম প্রণালীর পার্থক্য। এবারে তোমাদের অধ্যায় 4 অর্থাৎ মৃত্তিকা চ্যাপ্টার, এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে, দেখো 1 নম্বর প্রশ্ন, মাটি সৃষ্টিতে সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য। 3 দাগের প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 4 দাগের দেখো, চার্নিজম মৃত্তিকার বৈশিষ্ট্য। 5 দাগের প্রশ্ন, পেডালফার ও পেডোক্যাল মাটির মধ্যে পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন, মাটি সৃষ্টিতে আবহাওয়া বিকারের ভূমিকা লেখো। 7 দাগের প্রশ্ন, মৃত্তিকার পরিলেখ কাকে বলে? 8 দাগের প্রশ্ন দেখো, অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন তোমাদের 5 নম্বর অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। কি বললাম? ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আছে, জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশের ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব কাকে বলে? 7 দাগের প্রশ্ন, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন 8 দাগের দেখো, স্বাভাবিক উদ্ভিদ বৃদ্ধিতে জলবায়ুর প্রভাব লেখো। তারপরের প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। আর শেষ প্রশ্ন, টর্নেডো কি? এবারে 6 অধ্যায় থেকে যে প্রশ্ন কটা রেখেছি দেখো, জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো।
তারপরে রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চল জীববৈচিত্র্য সমৃদ্ধ কেন? তারপরে দেখো 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় অর্থাৎ মানুষ আর পরিবেশের মিথস্ক্রিয়া। এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথমে পিএমআর কি, তারপরে হরপা বান কাকে বলে, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তারপরে 8 দাগ, 8 দাগের যেসব প্রশ্ন অর্থাৎ 8 অধ্যায়ের যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে, দেখো এখানে আমি তোমাদের 8টা প্রশ্ন এবং কয়েকটা টিকা রেখেছি। এখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে, কোনো তাতে সন্দেহ নেই। দেখো কি প্রশ্ন, প্রথম প্রশ্ন, সবুজ বিপ্লব কি? ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এখানে তোমাদের শুধু সুফলটা পড়তে হবে, কারণ কুফলটা 2022-এ এসে গেছে। সবুজ বিপ্লবের যে সুফল সেটা শুধু পড়বে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতে কফি চাষের কারণগুলি লেখো। 3 দাগের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? তারপরের প্রশ্ন, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আছে ভারতে ডাল চাষের সমস্যা লেখো। নেক্সট প্রশ্ন, নীল বিপ্লব কি? শ্বেত বিপ্লবের গুরুত্ব ও সমস্যা লেখো। তারপরের প্রশ্ন, শস্য সমন্বয় কি? মিশরে কার্পাস চাষ উন্নত কেন? শস্যাবর্তন কি? পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি লেখো। পরের টিকা কয়েকটা করতে হবে তোমাদের। এখান থেকে কি করবে, উদ্যান কৃষি, টাক ফার্মিং, শস্যাবর্তন, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, এইগুলো 2 নম্বরের টিকা করবে। এবারে দ্বিতীয় স্তরের কার্যাবলী অর্থাৎ শিল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, প্রথম প্রশ্নগুলো অর্থাৎ প্রথম থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতে মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে, অনুসারী শিল্প কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পেট্রোরসায়ন শিল্প কাকে বলে? কাঁচামালের অভাব থাকলেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখো। তারপরের প্রশ্ন, ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার কারণ, সমস্যাগুলি আলোচনা করো। এখানে সমস্যা যেটা আছে সেটা 2022 সালে এসে গেছে। রাবার শিল্প গড়ে ওঠার কারণ এটা পড়লেই হবে। তারপরে প্রশ্ন দেখো, মালয়েশিয়ার রাবার শিল্পে উন্নত কেন? এই কটা প্রশ্ন তোমাদের শিল্প থেকে। তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলী, এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের করতে হবে। অর্থাৎ জনজীবনে রেলপথের গুরুত্ব, পরিবহন আর যোগাযোগের পার্থক্য, ইন্টারনেটের গুরুত্ব। টিকা হিসাবে যেগুলো করবে, আইসো ডাপেন, তারপরে সানরাইজ, এটা সানরাইজ ইন্ডাস্ট্রি হবে, সানরাইজ ইন্ডাস্ট্রি, তারপরে সোনালী চতুর্ভুজ, ওপেক, তারপরে আইসো টিম। এবারে তোমাদের 9 নম্বর অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি, এখান থেকে যে প্রশ্নগুলো করবে দেখো, এখান থেকে দেখো জনবিস্ফোরণ কাকে বলে? জনসংখ্যার বন্টনের পরিব্রাজনের প্রভাব। পরের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, জনবিবর্তনের মডেলের পর্যায়গুলি কি কি? জনবিবর্তনের মডেলের পর্যায়গুলি কি কি? পরের প্রশ্ন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, কী ধরনের বিক্ষিপ্ত পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? তারপরের প্রশ্ন, জনবন্টনের ভূপ্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য। তারপরে আছে পৌর বসতির 4টি প্রধান কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে পার্থক্য কী? এই ছিল আজকের
তোমাদের সম্পূর্ণ সাজেশান 2023-এ তোমরা যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তোমাদের ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ সাজেশানটা দিয়ে দিলাম। কেমন ক্লাসটা লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং এছাড়াও তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় যে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বাদ দিয়েছি, সেক্ষেত্রে তোমরা কমেন্টে প্রশ্নগুলো জানাতে পারো।